ভালো কি হয়েছে গত 4 মাসে? দুর্নীতি প্রবণতা বা দুর্নীতি করার ইচ্ছা এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়ে গেছে। আমরা বাণিজ্য, বিনিয়োগ, এফডিআই, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, অ্যাকচুয়াল অ্যাকশন কি দেখতে পাচ্ছি? 9টা বা 10টা ব্যাংক যেগুলো খুবই খারাপ অবস্থায়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 22,000 কোটি বা 12 যেই টাকাটাই ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে, আপনি কতদিন দিতে পারবেন, কতবার দিতে পারবেন? স্টোলেন অ্যাসেটস এগুলো কি রিকভার করা সম্ভব? সম্ভব। প্রসেসটা কিন্তু জটিল এবং ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। প্রিয় দর্শক, মিনুরি বাংলাদেশ প্রেজেন্টস টিভিএস ইকোনমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন ডক্টর মাসরুর রিয়াজ। আমরা অনেকেই চিনি তাকে। ডক্টর মাসরুর রিয়াজ চেয়ারম্যান অ্যান্ড সিইও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। বেসিক্যালি ডক্টর মাসরুর রিয়াজ প্রাইভেট সেক্টর নিয়ে তার অনেক এনগেজমেন্ট আছে। বিভিন্ন ট্রেড বডিজ এবং সেক্টর নিয়ে মাসরুর রিয়াজের কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। তার আগে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওয়ার্ল্ড ব্যাংকের যে উইং প্রাইভেট সেক্টর, সেটাতে সিনিয়র লেভেলে কাজ করেছেন অনেক বছর। সো মাসরুর ভাই, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। ধন্যবাদ সাজ্জাদ ভাই। মাসুর ভাই, বাংলাদেশে একটা বড় চেঞ্জ, শেখ হাসিনার 15 বছরের উপরে যে শাসন টানা, সো তারপরে এটার শেখ হাসিনার পতন, দেশ থেকে পালিয়ে যাওয়া, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য টিবিএস এবং আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই। আসলে দেখেন, প্রায় 4 মাস হতে চললো, এই আর বোধহয় 3 দিন আছে এই শেখ হাসিনার পতন এবং তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, আর বোধহয় আর 7 দিন আছে বা 6 দিন এই সরকারের 4 মাস অন্তর্বর্তীকালীন সরকারের 120 দিন পূর্ণ। আমরা 14-15 দিনের মাথায় আছি এখন। এই 100 শুরু করি এটা বলে যে 115 দিনের মাথায় কি অর্থনীতি ভালো আছে, বিনিয়োগ বাণিজ্য ভালো আছে? খুব ভালো এখনো নাই, কিছু ভালো সাইন আছে, কিন্তু এর সাথে নতুন গ্রোয়িং আরো কিছু কনসার্ন আছে। তো আমরা একটা মিক্সড অবস্থায় আছি, আই মাস্ট সে। তো এখন এটা বুঝতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে এই সরকার, এই পতনটা 5ই অগস্টের এবং এই সরকারের 8ই অগস্টের যে তাদের শপথ গ্রহণ কি কনটেক্সটে হয়েছে। আমি তিনটা খুব ডিফিকাল্ট কনটেক্সটে এই ট্রানজিশনটা হয়েছে। প্রথমটা আমি বলবো, প্রাতিষ্ঠানিক দিক থেকে বাংলাদেশ একেবারে ভেঙে গেছিল, ইলেকটোরাল সিস্টেম, জুডিশিয়াল, কিন্তু তার সাথে সাথে অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক যে ফ্রেমওয়ার্কটা আছে, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় এবং যে ওভারঅল অর্থনৈতিক নীতি নির্ধারণী, এই জায়গাটাতেও কিন্তু ব্যাপক দুর্বলতা, আর ব্যাংকিংয়ে তো ব্যাপক ভঙ্গুরতা চলে এসেছিল। এইটা একটা। দ্বিতীয় হলো, আপনি জানেন, আপনি নিজে এটার উপর এক্সটেন্সিভলি রিপোর্ট করেছেন, 22 সালের এপ্রিল মে থেকে কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা ছোটখাটো 89 সালে ছিল, কিন্তু এটা এতই ছোট এবং শর্ট লিভ ছিল, ওটাকে ধরাই যায় না। এই ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা দুর্বল, টাকা 40%-এর কাছাকাছি ফল, 19 বিলিয়নে এফেক্টিভ রিজার্ভ নেমে এসছে, আর কন্টিনিউয়াস ইনফ্লেশন। এইটা একটা। আর থার্ড ইস্যু যেটা ছিল, ব্যাপক করাপশন ব্যাংকিং এবং পাবলিক সেক্টর ফাইন্যান্স বা পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টসে। এই পরিস্থিতিতে কিন্তু এই সরকারকে দায়িত্ব নিতে হয়েছে, সুতরাং তাদের দায়িত্বটাই নিয়েছে একটা খুবই ডিফিকাল্ট এনভায়রনমেন্ট, এবং সেটা থেকে খুব দ্রুত বের হয়ে আসার খুব সুযোগ নাই। এটা আমাদেরকে সত্যটা স্বীকার করতে হবে। তাহলে ভালো কি হয়েছে গত 4 মাসে? আমি বলবো সর্বপ্রথম ভালো হলো, আমরা শেখ হাসিনার লাস্ট 8-9 বছর, বিশেষ করে মেবি 10 বছরে যেটা দেখেছি, একটা এই যে দুর্নীতি পরায়ণতা, যে ব্যাংকিং ডিসিশনে, ফিসকাল ডিসিশনে, ট্যাক্সেশন ডিসিশনে, পাবলিক প্রজেক্ট ডিসিশনে, এই দুর্নীতি প্রবণতা বা দুর্নীতি করার ইচ্ছা এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বন্ধ হয়ে গেছে। এটা একটা ভালো জিনিস। দ্বিতীয় হলো, ব্যাংকিং সেক্টরে আপনার অলিগার্কসদের কবলে পড়ে 8-10টা ব্যাংক বোর্ড এবং ম্যানেজমেন্ট, তারা একেবারে যাচ্ছে তাই অবস্থায় ছিল, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেই ব্যাংকগুলোকে অলিগার্ক মুক্ত করে, ব্যাংকগুলোকে অলিগার্ক মুক্ত করা হয়েছিল, বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাটা আমি আসবো একটু পরে। চেষ্টা, উদ্দেশ্য, ইন্টেন্ট আছে, চেষ্টা আসলে কদ্দূর হয়েছে এটা আসলে একটু বিশ্লেষণের বিষয় আছে। থার্ড হলো, আমি বলবো যে ইনফ্লেশনের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়, গত বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব কন্টিনিউয়াস করে যাচ্ছিল টাকা ছাপানো। আপনি জানেন, লাস্ট ফিসকালে 60,000 কোটি টাকার উপরে ছাপিয়েছে। এইটা এই সরকার প্রাথমিকভাবে বন্ধ করে দিয়েছিল, অ্যাটলিস্ট গত 3 মাস বোধহয় করেনি। রিসেন্টলি 22,000 কোটি টাকা ছাপাতে হয়েছে, সেটা হয়তো বাধ্য হয়েছে, কিন্তু এটা একটু অন্যভাবে করলে ভালো হতো। সেটা আমি ব্যাংকিংয়ে যখন যদি আমরা আলাপ করি আমি বলবো। তো এটা একটা ভালো জিনিস ছিল। তৃতীয়ত আমি বলবো, এই সরকার যেটা করেছে,
মানে ভালো জিনিস, যে ব্যাংকিং এবং অন্যান্য ক্ষেত্রে জবাবদিহিতা এস্টাবলিশ এবং মানে কোনো যদি অন্যায় হয়ে থাকে সেটাকে আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের আওতায় আনা এবং জবাবদিহিতা, সেটা আমরা দেখছি যে স্টোলেন অ্যাসেট রিকাভারি, যেটা টাকা পাচার হয়ে গেছে সেগুলা অ্যাসেস করার চেষ্টা করছে। আপনার অন্যান্য জায়গায়ও আমরা দেখেছি যে ইভেন বেশ কিছু বড় ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হয়েছে এবং মানে অ্যাটলিস্ট গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আগে থেকে ছিল, ব্যাংকিং সেক্টর ম্যানিপুলেশন বা অন্যান্য। তো এগুলা কিন্তু যদি সঠিক তদন্ত এবং তার মাধ্যমে সঠিক আইনি ব্যবস্থা নেওয়া হয়, এটা একটা কনফিডেন্স বিল্ডিং হেল্প করবে। সো দিস ইজ গুড। আর ফোর্থ আমি যে জিনিসটা বলবো, এই ভালো জিনিস আমরা যেটা দেখছি যে এই সরকারের ইচ্ছে আছে ভালো করার, অর্থনীতিটাকে রিপেয়ার করার, বাণিজ্য বিনিয়োগ এগুলোকে ভালো দিকে নিয়ে যাওয়ার। কিন্তু কি আরো ভালো হতে পারতো বা এখনো অত ভালো হয়নি? একটা ভালো পয়েন্ট মনে হয় সেটা হতে পারে আপনার ফরেন এক্সচেঞ্জের যে স্টেবিলিটিটা, এটা ধরেন যে ডলার পাওয়া যাচ্ছে, রেটও এক ধরনের মানে ফিক্স মার্কেট রেট আছে, যে আগে যেটা ছিল যে বাংলাদেশ ব্যাংক বলছে যে 110 টাকার উপরে বিক্রি করা যাবে না, মার্কেটে 125 টাকা মার্কেট, মানে একটা বিশৃঙ্খলা ছিল। এই বিশৃঙ্খলাটা এখানে মনে হয় একদম আপনি ঠিকই বলেছেন, এইটাও একটা অ্যাচিভমেন্ট। এবং এইটা কিন্তু যে আমি একটু আগে বললাম যে ব্যাংকিং নীতি নির্ধারণী সিদ্ধান্ত, অর্থনৈতিক নীতি নির্ধারণী সিদ্ধান্ত, এগুলা অলিগার্কদের মাথায় রেখে করা হচ্ছে না, এগুলাকে জেনুইনলি করা হচ্ছে। এই কারণেই কিন্তু আপনি ব্যালেন্স অফ পেমেন্টে একটা মানে অ্যাটলিস্ট পতনটাকে রোধ দেখতে পাচ্ছি আমরা। এটার কারণ হলো, একটা উদাহরণ আমি আপনাকে বলি, অগাস্টের 5 তারিখ পর্যন্ত তৎকালীন বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব এই মার্কেট স্টেবিলাইজ করার জন্য ফরেন এক্সচেঞ্জ এবং তার মাধ্যমে রিজার্ভের একটা ইম্প্যাক্ট আছে, ওনারা সেই ক্ষেত্রে যেখানে ইন্টার ব্যাংক ফরেন এক্সচেঞ্জ ডিলিং ফ্যাসিলিটেট করা উচিত ছিল, এনকারেজ করা উচিত ছিল, সেটা না করে যখনই ডলারের সাপ্লাই বাড়ানো প্রয়োজন হয়েছে, তারা রিজার্ভ থেকে সাপ্লাই দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে মূল সাপ্লাইগুলো গেছে এস আলম বা অন্যান্য অলিগার্কের ব্যাংকগুলোকে। তার মানে এই রিজার্ভের টাকা দিয়ে তাদের এই অলিগার্ক ব্যাংককে স্ট্রেংথেন করে টাকা পাচারকে সহজ করা হয়েছে। এটা তো বন্ধ হয়ে গেছে এখন, যার ফলে এই বর্তমানে নতুন বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব যেটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, ইন্টার ব্যাংক ট্রানজাকশনকে এনকারেজ করছে। এই জন্য কিন্তু আমরা পতনটাকে রোধ দেখছি, একটা ভালো জিনিস। কি আরো ভালো হতে পারতো বা এখনো আমাদের মনটা ভরেনি বা আমাদের কিছু কনসার্ন গ্রো করছে। আমি বলবো প্রথমেই ফোকাসটা আনইভেন অর্থনীতির উপর। ব্যাংকিং এ ব্যাপক ফোকাস আছে, ব্যাপক অ্যাটেনশন পাচ্ছে, এবং দ্যাট ইজ থ্যাঙ্কস টু লার্জলি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এবং তার সাহসী ভূমিকা। কিন্তু তার সাথে আমি মনে করি প্রধান উপদেষ্টা বা অর্থ উপদেষ্টাও একটা ধন্যবাদ পায়, কারণ তারা সেন্ট্রাল ব্যাংককে তাদের হারানো ইন্ডিপেন্ডেন্স ফেরত দিয়েছে, যার ফলে নতুন গভর্নর সেই সিদ্ধান্তগুলো নিতে পারছে। কিন্তু একই রকমের বা তার কাছাকাছি লেভেল অ্যাটেনশন কিন্তু আমরা অর্থনীতির অন্য এরিয়াগুলো দেখছি না। যেমন আমরা বাণিজ্য, এক্সপোর্টসে যদি বলি, বিনিয়োগ, এফডিআই, এসএমই, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, আমরা ইন্টেন্ট দেখতে পাচ্ছি, ইচ্ছা প্রকাশ করছে যে এগুলো আমরা চাই ভালো হোক, সেটা আমি সাধুবাদ দিই। কিন্তু অ্যাকচুয়াল অ্যাকশন কি দেখতে পাচ্ছি? এখনো কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 4 মাসে কি সব সম্ভব না, কিন্তু বেশ কিছু উদ্যোগ তো হয়তো নেওয়া যেতে পারতো, 2-একটা রিফর্মও কিন্তু করে ফেলা যেত। তো আমরা সেই জায়গাটায় এখন পর্যন্ত, আমি কিন্তু এসএমইর ব্যাপারে কোনো উদ্যোগই দেখিনি, স্মল বিজনেস পার্টিকুলারলি। আপনি জানেন বিভিন্ন অর্থনৈতিক ডিফিকাল্টি, রাজনৈতিক ট্রানজিশনের অস্থিরতায় প্রচুর স্মল বিজনেস সাফার করছে। এখন এদেরকে তো আপনার যদি বজায় না রাখেন, এদের ব্যবসা, এমপ্লয়মেন্ট তো এসএমইতেই বেশি। অফকোর্স আমার তো মোর দেন 80% এমপ্লয়মেন্ট ইনফর্মাল বা সেমি ফর্মাল, এগুলো স্মল কটেজ এন্ড মাইক্রোতেই প্রায় পুরোপুরি। তো সেই দিকে যদি অ্যাটেনশন না দিই, একটা বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান, নাম বললে চিনবেন বাট কনফিডেন্সিয়ালিটির জন্য বলছি না, খুবই নাম করা বাংলাদেশে, তাদের দক্ষিণ এশিয়া বিভাগের একটা বড় কর্মকর্তা এসেছেন, তার সঙ্গে আমার একটা মিটিং ছিল। তো তিনি জিজ্ঞেস করলেন যে মাসুর, এই অনেকগুলো তো শুনেছি সংস্কার কমিশন হয়েছে, কি আমি কয়েকটা নাম বললাম। তো বললো যে আচ্ছা, ওই অর্থনৈতিক বা বাণিজ্য বা বিনিয়োগের সংস্কার কমিশন। আমি বললাম না, সেটা হয়নি। তো খুব অবাক হয়ে গেল। আমি বললাম যে একটা শ্বেতপত্র কমিটি হয়েছে, তো তারা বিদেশি মানুষ, তারা জানে। বললো শ্বেতপত্রগুলো তো সাধারণত সিচুয়েশন আইডেন্টিফাই করে, যেমন আমাদের ক্ষেত্রেও যেটা হয়েছে, ড্যামেজটা আইডেন্টিফাই করেছে খুব, মানে আমরা দেখছি $234 বিলিয়ন কথা বলেছে। কিন্তু সেই বড় আর্থিক প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা কিন্তু বললেন যে কিন্তু তোমাদের তো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিফর্ম প্রয়োজন অনেক, সেই ব্যাপারে কি কিন্তু কোনো কমিশন নাই? আমি বললাম না, কমিশন নাই, কমিশন হতে হবে এমন কোনো কথা নেই, হলে ভালো,
কিন্তু এটা কি ইন্ডিকেট করছে সাজ্জাদ ভাই? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টে আমাদের কিন্তু বাই নাও কিছু রিফর্ম প্রোগ্রাম চালু হয়ে যাওয়া উচিত ছিল। 4 মাস যথেষ্ট। একটা 6 মান্থস 1 ইয়ার মেয়াদি যদি রিফর্ম পরিকল্পনা আপনি রোল আউট করে ইমপ্লিমেন্টেশনে যান, এটা কিন্তু 4 মাস যথেষ্ট ছিল, কারণ এখানে যথেষ্ট তথ্য উপাত্ত আছে। কারণ আপনারা জানেন, আপনার টিবিএস নিজেও এটা নিয়ে অনেক কাজ করেছে, মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্কস, ডেভেলপমেন্ট পার্টনার্স, প্রাইভেট সেক্টরের যেগুলো রেসপেক্টেড বা অ্যাক্টিভ চেম্বার বা অ্যাসোসিয়েশন আছে, তারা কিন্তু গত 2-3 বছরে যথেষ্ট ইস্যুস উঠিয়ে এনেছে, যথেষ্ট রেকমেন্ডেশনস আছে এবং স্ট্রাকচার্ড এভিডেন্স বেসড ওয়েতে আছে। তার ভিত্তিতে আপনি কিন্তু 6 মাসের মধ্যেই, মানে 2 থেকে 3 মাসের মধ্যেই একটা 6 মাস ব্যাপী পরিকল্পনা হয়তো আপনি রোল আউট করে দিতে পারতেন। কিছু রিফর্ম হতো, ব্যবসায়ীদেরও সুবিধা হতো, আর তাতে কনফিডেন্সও কিন্তু বাড়তো। এই জায়গাটায় আমার মনে হয় একটু আমাদের দেরি হয়ে যাচ্ছে বা দেরি হয়ে গেছে। আমি আশা করব সরকার হয়তো খুব দ্রুতই এটা রোল আউট করবে। কারণ তো হচ্ছে যে আপনি যেটা সাউথ এশিয়ার কোন একটা একটা বড় আর্থিক প্রতিষ্ঠানের হেড, বাট আমাদের স্থানীয় ইনভেস্টররাও কিন্তু আসলে সামনে কি হবে, মানে বিনিয়োগে কিন্তু সবাই একটু, এটা আমার দ্বিতীয় ইস্যু, যে আমি যেটা বললাম যে গত 4 মাসে কি কি ভালো চলছে না। সেকেন্ড ইস্যু হলো অস্থিরতা বাড়ছে, অনিশ্চয়তা বাড়ছে। দেখেন, এর মাধ্যমে আমি কি বোঝাচ্ছি? এর মাধ্যমে আমি বোঝাচ্ছি যেমন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে প্রায় প্রতিদিনই কিছু না কিছু বিক্ষোভ, সেটা একটা কোম্পানিতে হোক, আর পুরো রাস্তা অবরোধ করে হোক, আর কয়েকটা কোম্পানি, কয়েকটা ফ্যাক্টরি মিলে হোক, এটা কিন্তু প্রতি সপ্তাহে 2-4টা করে হচ্ছে। আপনি দেখছেন, আমরা দেখলাম ওই দিন 3 দিন আগে কোনো একটা গার্মেন্টস এর মালিককে শ্রমিক বিক্ষোভের কারণে ডেকে নেওয়া যাওয়ার পরে শ্রমিকরা তার উপর আক্রমণ করেছে এবং সে মারাত্মকভাবে আহত হয়েছে। এটা কিন্তু গ্লোবালি খুবই বাজে মেসেজ গিয়েছে এটা গ্লোবালি। আর তার চেয়েও বড়, আপনি যে প্রশ্নটা করলেন, আমার দেশের যারা উদ্যোক্তা তারাই তো একটা চিন্তায় পড়ে যাচ্ছে, উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। তো এখন এই যে অস্থিরতাটা, যেটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে, কোম্পানিতে, ইভেন আপনি খেয়াল করেছেন গত 2-3 মাসে বিভিন্ন অফিসে হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে, আবার বিভিন্ন প্রাইভেট সেক্টর অ্যাসোসিয়েশনে হয়েছে। এগুলো, এই অস্থিরতা, এই বিক্ষোভগুলা, ঠিক আছে, এগুলা এত বড় ট্রানজিশনের পরে কিছুদিন হবে এটা আমরা ধরেই নিতে পারি। কারণ 15 বছর বা পার্টিকুলারলি লাস্ট 10 বছর একেবারেই মানুষ কথা বলতে পারেনি, অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। কিন্তু এটা কি 4 মাস পরেও কন্টিনিউ করবে? এটা কিন্তু আমরা কেউ ভাবিনি বা করা উচিত না। তো এখন এটা কেন হচ্ছে? এর দুটো কারণ আমি বলবো। একটা হলো যে যেটা শ্রমিক অসন্তোষ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট হচ্ছে, এই জায়গাটায় আমার মনে হচ্ছে সরকার এটাকে ফ্র্যাগমেন্টেড ওয়েতে অ্যাড্রেস করছে, ফায়ার ফাইটিং মোডে অ্যাড্রেস করছে। এখানে আগুন জ্বলছে, একটু গিয়ে স্প্রে করছি, ওখানে আগুন জ্বলছে, সরকারের করতে অ্যাডহক বেসিসে এই সব সমাধানগুলো এটা করছে। এইটা তো এইভাবে হবে না। এখানে এটাকে কৌশলগতভাবে, এটাকে হোলিস্টিক্যালি কৌশলগতভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে। এটার শুধু ঘটনা ঘটলে যে লোক পাঠালাম, নিরাপত্তা বাহিনী পাঠালাম, আর খুব বেশি হলে একজন হয়তো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা গিয়ে একটা আলোচনা করে আসলো, এইটা তো হবে না। এটা আপনাকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। পুরোপুরি হয়তো তাতে আপনার সমস্যার সমাধান না হলে এটা কমে আসবে অনেকটাই, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কারণ আমি দেখছি এই অস্থিরতাটা বাড়ছে, অনিশ্চয়তাটা বাড়ছে, সেটা হলো যে জনপ্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এটার সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ওতপ্রোতভাবে জড়িত। কেন বলছি? আপনি দেখেন, এই পলিসি ফর্মুলেশন, পলিসি রোল আউট, রেগুলেশন বানানো, সেটার এনফোর্সমেন্ট, দেন সার্ভিস ডেলিভারি, লাইসেন্সটা পাবেন নাকি, রিনিউয়ালটা হবে নাকি, বন্ড লাইসেন্স, অ্যাপ্রুভাল, এটা কিন্তু জনপ্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা যেটা প্রতিদিন পত্রিকায় খবরে দেখছি বা ইউটিউবে বা নিউজ চ্যানেলে দেখছি, জনপ্রশাসনে এখনো প্রচুর অস্থিরতা চলছে। এগেন, কিছুদিন এটা হওয়ারই কথা ছিল, এতদিন পরে এখানে অনেক জঞ্জাল ক্লিন করার বিষয়। জঞ্জাল ক্লিন করতে সময় বেশি লাগবে, কিন্তু একটা মিনিমাম লেভেল অফ স্টেবিলিটি, পরিবর্তন, কাউকে শাস্তি দিতে হলে ওএসডি বা কোনো ধরনের প্রসিডিংস, সেটা করে আমার তো মনে হয় 1-1.5 মাস, 1.5-2 মাসের মধ্যে এই জায়গাটা স্টেবিলিটি আসা উচিত ছিল। সেটা এখনো আসছে না। আমরা দেখছি বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার অনেক জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি ঠিক ডাইরেকশন পাচ্ছে না উপর থেকে। আবার কেন, উপরে যিনি আছেন ওনারা হয়তো ঠিক জানেন না ওনারা থাকবেন নাকি থাকবেন না, বদলি হয়ে যাবে নাকি ওএসডি হয়ে যাবে নাকি অন্য মানে এতে যাবে, এটা একটা অনিশ্চয়তা। তাই কারণে সিনিয়ররা ম্যানেজ করাতে একটা তাদের স্থবিরতা আছে, জুনিয়ররা সিনিয়রদের থেকে ডিরেকশন পাচ্ছে না। এই কারণে টোটাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একটু কিন্তু অস্থিরতা এবং স্থবিরতা আছে। এটা গিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্যের যে স্মুথ ফ্লো, আমরা যে বলি না ব্যবসা বাণিজ্যের রেড টেপটা আসে কোত্থেকে? রেড টেপটা আসেই কিন্তু এই আমলাতন্ত্র থেকে। আমলাতন্ত্রের সাথে ব্যবসা বাণিজ্যের
রেগুলেটরি এবং অপারেশনাল ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। সেখানে যখনই ইদার কোনো দুষ্ট বুদ্ধির জন্য হোক, যেটা রেড টেপ, বা রং পলিসির জন্য হোক, সেটা পলিসি ফেইলিওর, অথবা অস্থিরতা বা স্থবিরতার জন্য হোক, এটা কিন্তু ব্যবসা বাণিজ্যকে এফেক্ট করে। এটা আমি বলবো 3 নাম্বার বিষয়, যেটা এখনো ঠিক হয়নি। 4 নাম্বার আমি বলবো বাংলাদেশ ব্যাংকের তরফ থেকেই সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট আছে গত 4 মাস, সাহসী সিদ্ধান্ত আছে এবং এটা কন্টিনিউ করছে এবং এটার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই 22,000 কোটি টাকা ছাপানোর পরে একটা প্রশ্ন কিন্তু আসছে। আচ্ছা, কি প্রশ্ন? প্রশ্নটা হলো, এই 22,000 কোটি টাকা ছাপছে 9টা বা 10টা ব্যাংক, যেগুলো খুবই খারাপ অবস্থা এবং মূলত গত রেজিমে এগুলোকে একেবারে লুটপাট করে সব নিয়ে যাওয়া হয়েছে, সেই কারণে এখন এগুলো বন্ধ হয়ে গেলেও বিপদ, কারণ ব্যাংক রান আমরা চাই না, কেউই চায় না, তাহলে ভালো ব্যাংক এফেক্টেড হয়, অনেক ডিপোজিটররা তো আছেই, আর অন্য ভালো ব্যাংকও কিন্তু তখন ধসে পড়ে যায়, দু চারটা, এটাই হয় ব্যাংক রানে। আমরা কেউই ব্যাংক রান চাই না, তো সেই কারণে এদেরকে কোনো না কোনো ভাবে তো টিকায় রাখতে হবে। এখন টিকায় রাখতে গিয়ে যদি 22,000 কোটি টাকা দেওয়া ছাড়া উপায় নাই, তাহলে দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই 22,000 কোটি বা 12 যেই টাকাটাই ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে, আপনি কতদিন দিতে পারবেন, কতবার দিতে পারবেন? কিন্তু আনলিমিটেড টাইম পারবেন না, এটার সক্ষমতাও নাই, এটার বাজারের নেগেটিভ এফেক্ট আছে। তাহলে আপনাকে যদি সাপোর্ট দিতেই হয়, ইট হ্যাজ টু বি পার্ট অফ এ প্ল্যান, ইট হ্যাজ টু বি পার্ট অফ এ গেম প্ল্যান। গেম প্ল্যানটা কি? যে আমি এই 9টা বা 10টা ব্যাংক, এদেরকে অ্যাসেস করে, কুইক অ্যাসেসমেন্ট করে, তাদের জন্য আমি একটা রিকাভারি প্ল্যান দাঁড়া করাবো, যে এই ব্যাংকগুলো তাদের নিজের পায়ে দাঁড়া হতে মিনিমাম লেভেলে 1 থেকে 1.5 বছর বা 2 বছর লাগবে। ফর এক্সাম্পল, এই 1.5 বছরে তাদের এই পরিমাণ ক্যাপিটাল ইনজেকশন লাগবে, 10 টাকা মনে করে, এই 10 টাকা থেকে সরকার 5 টাকা দিবে এই যে লিকুইডিটি সাপোর্টের মাধ্যমে, আর 5 টাকা হয়তো বন্ড ইস্যু করে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে, নতুন ইনভেস্টর শেয়ার বিক্রি করে। প্ল্যান আছে, এক্সটার্নাল অডিটর দিয়েও বাংলাদেশ ব্যাংক অডিট করছে বা করবে বলে আমরা জানি, কিন্তু প্ল্যানটা কিন্তু হয় নাই। এক্সটার্নাল অডিট নিয়ে কত অ্যাসেসমেন্ট করছে, এটা দরকার আছে, এটা আপনার যারা চুরি করেছে তারা কতটুক করেছে তাদেরকে ধরার জন্য সেটা দরকার আছে, কিন্তু রিকাভারি প্ল্যানটা কিন্তু বাই নাও একটু দাঁড়িয়ে যাওয়ার দরকার ছিল। 120 দিন হয়ে গেছে, তো 4 মাস খুব দ্রুত। আর তখন আপনি বলতে পারতেন যে ঠিক আছে, আগামী 2 বছর লাগবে এই ব্যাংক এক্স তার দাঁড়াতে, তার এখানে 10 টাকা লাগবে, আমি 2 বছরে 5 টাকা দিব সরকার থেকে। দেন সরকারও জানে কত টাকা তার ছাপাতে হবে, সো দ্যাট এটা স্টেরিলাইজেশনের মাধ্যমে এটা নেগেটিভ এফেক্টটাকে সরিয়ে ফেলতে পারে, আর বাকি টাকা চেষ্টা করবে মার্কেট থেকে নিয়ে আসতে, সেটা বন্ড ইস্যু করে হোক বা প্রেফারেন্স শেয়ার, বা আপনি শেয়ার বিক্রি করে দেন, অলিগার্কের শেয়ার, যেটা গভর্নর সাহেব বলেছে যে আমরা শেয়ার বিক্রি করব, ফাইন, এটা করা উচিত, ওই প্ল্যানের অংশ হিসেবে। আর এই প্ল্যান করতে গিয়ে আপনি হয়তো দেখবেন যে 1টা 2টা ব্যাংক দ্বারা করানোই যাবে না, তখন তাদেরকে আপনার মার্জার এন্ড অ্যাকুইজিশনে নিতে হবে। এবং সেটারও কিন্তু আমরা ওই যে গত বছর দেখছিলাম যে আওয়ামী লীগ সরকার বা রৌফ তালুকদার সাহেব এটাকে হঠাৎ করে এটা ঘোষণা দিল, মার্কেট বেসড ওয়েতে হতে গেলে 1-1.5 বছর সময় লাগতেই পারে। আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক লাগবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাগতে পারে, নাইলে হয়তো কেউ মার্জার এন্ড অ্যাকুইজিশনে আগ্রহী নাও হতে পারে, কারণ আপনি ব্যাড লোনগুলো কি করবেন। তো এই যে এই রিকাভারি প্ল্যানটা না করে ওদেরকে যদি বারবার টাকা দিতে হয়, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক বিপদে পড়ে যাবে, ইনফ্লেশনের বিরুদ্ধে ফাইটটা বিপদে পড়ে যাবে। আমি বলছি যে এই 4 মাসে একটা প্রাথমিক প্ল্যান দাঁড়িয়ে যাওয়া উচিত ছিল, সেটার অংশ হিসেবে যে লিকুইডিটি সাপোর্ট দিতে হবে, যদি ছাপিয়ে দিতে হয় দিবে, কিন্তু এখন কিন্তু অন্ধকারে ঢিল মারার মতো যদি হয়, তাহলে সেটা বিপদে পড়ে যাবে সবাই। রাইট, বাংলাদেশে কিন্তু আপনার ব্যাংক রিকভারির একটা বড় এক্সাম্পল আছে, এটা ইবিএল, ইস্টার্ন ব্যাংক, যেটা আপনি জানেন যে আর্লি 90s-এ বিসিসিআই যখন কলাপস করলো, তো সেই মডেলটা ছিল কিন্তু ওই বিসিসিআই যারা বিগ ডিপোজিটর ছিল, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বেই রিস্ট্রাকচারটা হলো এবং বাংলাদেশ ব্যাংক ডিপোজিটরদের শেয়ার অফার করলো। সো এইভাবে কিন্তু এই ব্যাংক নাও ওয়ান অফ দ্য টপ ব্যাংকস বাংলাদেশে। সো বাংলাদেশ ব্যাংক হয়তো এই ধরনেরও কিছু, সবগুলোর ক্ষেত্রে না হলেও দু একটা তো করতেই পারে, এরকমই করতে পারে, মানে ইনোভেটিভ আছে। কিন্তু শুনুন, সবচেয়ে বড় অ্যাসেট কি, যে ইচ্ছা আছে, সদিচ্ছা আছে এগুলোকে ঠিক করার। নাম্বার 1, পুরো পাবলিক এবং সরকারের সাপোর্ট আছে। সুতরাং এখন কিন্তু যে কোনো ইনোভেটিভ সাহসী সিদ্ধান্ত নিতেই পারে, এবং গভর্নর সাহেব যথেষ্ট সাহসী সিদ্ধান্ত নিয়েছে, অলিগার্ক মুক্ত করা, এই টাস্ক ফোর্স করা, ট্রেইল বিভিন্ন দেশের সাথে কাজ শুরু করেছেন, স্টোলেন অ্যাসেট রিকাভারি করার, যথেষ্ট সাহসী। এখন ব্যাংকগুলোকে এই 10টা ব্যাংক বা 9টা ব্যাংক তো দাঁড়া করাতে হবে, নাহলে এই অ্যাকিলিস হিল হয়ে যাবে। এই 9টার কারণে
মানে আমাদের পুরো ইন্ডাস্ট্রি বা ইকোনমিতে ইম্প্যাক্ট হবে। ইকোনমিতে ইম্প্যাক্ট করবে, সেক্টরের রিকভারিটাও কিন্তু ডিলেইড হয়ে যাবে বা একটু প্রশ্নের সম্মুখীন। আচ্ছা, এই যে স্টলেন অ্যাসেটস নিয়ে আপনি বলছিলেন, তো বাংলাদেশ থেকে এই যে হোয়াইট পেপার আপনি দেখেছেন যে এখানে তারা বলছে যে বিলিয়নস অফ ডলার সাইফন্ড আউট অফ কান্ট্রি। তো আপনার এই যে স্টলেন অ্যাসেটস এগুলো কি রিকভার করা সম্ভব? সম্ভব, কিন্তু কিভাবে, এটা সময় কেমন? এটা সম্ভব, কিন্তু আমাদের প্রথমেই বুঝতে হবে এটা রিকভার করা সম্ভব, কিন্তু প্রসেসটা যে কোনো দেশের পক্ষে, শুধু বাংলাদেশ না, উন্নত দেশও যদি রিকভার করতে যায়, প্রসেসটা কিন্তু জটিল এবং ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সো সেইভাবে আমাদের তৈরি হতে হবে। জটিল কেন? প্রথমত এইখানে আপনাকে এভিডেন্স স্টাবলিশ করতে হবে। এই যে ট্রান্সফার হয়েছে, বাংলাদেশ ছেড়ে চলে গেছে, এটার ব্যাক এন্ডে কি, ফ্রন্ট এন্ডে কি, মানে বিয়ন্ড দ্য বর্ডার, বিহাইন্ড দ্য বর্ডার, এই ট্রেইল স্ট্যাবলিশ করতে হবে, এভিডেন্স স্ট্যাবলিশ করতে হবে। সেকেন্ড, এটা ইজি না কিন্তু, কারণ যারা চুরি করে, পাচার করে, বিশেষ করে বড়রা খুব বিভিন্ন মানে ট্যাকটিক্সের মাধ্যমে এমন ভাবে করে, অনেক সময় বেনামে করে। সেকেন্ড হলো, আপনি যেসব দেশে চলে গেছে, এখন কিন্তু টাকাটা সেই দেশের ক্যাপিটাল এখন, আর প্লাস যারা নিয়েছে সেই দেশে তাদের স্ট্যাবলিশমেন্ট, কোম্পানি, হয়তো নাগরিকত্ব আছে, তারা তো কোর্টে চ্যালেঞ্জ করবে। এবং বেশিরভাগ আমরা দেখেছি পত্রপত্রিকা, আমরা জানি যে এগুলো গেছে উন্নত বিশ্বের দেশগুলোতে, কানাডা, ইউকে, সিঙ্গাপুর, ইউএই, ওইসব জায়গার জুডিশিয়ারি কিন্তু খুব ইন্ডিপেন্ডেন্ট, আপনাকে খেয়াল রাখতে হবে। সো ওটা যদি চুরির টাকা হয়ও, আপনি যদি লিঙ্ক স্ট্যাবলিশ করতে পারেনও, ওটা কিন্তু প্রপার ডিউ প্রসেস অফ লর মানে মাধ্যমে ছাড়া এটাকে ধাম করে ওই দেশের সরকার বলে দিতে পারবে না, এই দিয়ে দিলাম তোমাদেরকে। বড়জোর তারা ফ্রিজ করে রাখতে পারবে, কিন্তু তাতে আমরা পাবো না যতক্ষণ ফ্রোজেন থাকবে। কিন্তু আনতে হলে কোর্টে তো এটা প্রমাণিত হতে হবে। কোর্ট, কারণ যাদের থেকে আপনি টাকা আনবেন তারা তো কোর্টে চ্যালেঞ্জ করবে, এবং সেই দেশের কোর্টগুলো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু খুবই শক্তিশালী জুডিশিয়াল সিস্টেম। এগুলোকে নিয়ে এগুলোকে পার করে এটা কিন্তু জটিল। সম্ভব। সেকেন্ড, এটা সময় লাগে। আপনি দেখা যায় যে কয়েক বছর মিনিমাম লেগে যায়, কারণ ইন্টারন্যাশনাল ল, দুইটা দেশের নিজস্ব ল, লিঙ্ক স্টাবলিশ করা, কোর্ট প্রসিডিওর শেষ করা। থার্ড হলো অত্যন্ত ব্যয়বহুল। ব্যয়বহুল কেন? একটু লেগে থাকতে হয়, এবং গ্লোবাল টেকনিক্যাল রিসোর্স ডিপ্লয় করতে হয়, কেন হাইলি স্পেশালাইজড লয়ার, হাইলি স্পেশালাইজড ফাইন্যান্সিয়াল ফরেনসিক অডিটর্স, হাইলি স্পেশাল, এগুলা আমরা ধরতেই পারি বাইরে থেকে বাংলাদেশের হায়ার করতে হবে, এবং এগুলোর জন্য খরচ লাগবে। তো আমি দেখেছি যেটা এনকারেজিং, যে বাংলাদেশ ব্যাংক বা সরকার এটা নিয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সাথে আলাপ করছে। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বোধহয় এটা আলাপ হয়েছে, ইউএস গভর্নমেন্টের সাথে, এবং তারা এটা নিয়ে সহায়তা দিবে। আরেকটা আমি দেখেছি পত্রপত্রিকায়, বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সাথে আলাপ আলোচনা শুরু হয়েছে, সিঙ্গাপুর বা ইউকে। দিস আর গুড প্রিপারেশন, কিন্তু সময় লাগবে। এগুলা আমাদের কারোরই আশা করা উচিত না যে 6 মাস 1 বছরেই অনেক টাকা চলে আসবে। পুরো টাকা আনতে পারবো সেটা আমি মনে করি না, বাট বেশ খানিকটাই হয়তো সম্ভব, ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এটা করেছে তো অনেক দেশই, মালয়েশিয়া আপনি করেছে, বাংলাদেশ, আপনার নাইজেরিয়া করেছে, অনেক এক্সাম্পল আছে। মালয়েশিয়া তো খুব রিসেন্ট, রাইট, মালয়েশিয়া খুব রিসেন্ট, অনেক দেশই করেছে, এবং এগুলার মানে স্ট্যাবলিশ, ধরেন প্রেসিডেন্টস আছে, গুড লেসন্স আছে, সেখান থেকে মানে লেসন্স গুলো নিয়ে খুব সহজেই করা সম্ভব। কিন্তু ওই যে আমাদেরকে মেন্টাল এক্সপেকটেশন যে খুব অল্প সময় সব নিয়ে আসবো, এটা হবে না। রাইট। ডক্টর মাসুর রিয়াজ, আপনি জানেন যে হোয়াইট পেপার এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরেই একটা আপনার শ্বেতপত্র কমিটি করে, যে অর্থনীতির পরিস্থিতি নিয়ে, বেসিক্যালি লাস্ট 15 ইয়ার্সের কি ঘটেছে। সো অলরেডি আমরা টিবিএসে অনেকগুলো কন্টেন্ট ছাপিয়েছি এই রিলেটেড। এই যে হোয়াইট পেপারের ফাইন্ডিংস নিয়ে আপনার অবজারভেশন। না, হোয়াইট পেপারের উদ্যোগটা আসলে মূলত যে গত 10-12 বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা যেটা ব্যাপকভাবে মানে সবাই জানে যে অর্থনীতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাংকিং সেক্টরে, সরকারি প্রজেক্টসে, পাবলিক ফাইন্যান্সে, সেগুলোর কারণে, এবং এর সাথে কিছু ধরেন এনার্জি সেক্টরের স্ট্র্যাটেজি ছিল, এটার সাথে বিদ্যুৎ খাতের স্ট্র্যাটেজি ছিল, সবকিছু মিলে যে ক্ষতগুলো কি। বাট কুইক স্ক্রিম থ্রুতে যেটা বুঝেছি যে এটা হলো ক্ষতগুলো আইডেন্টিফিকেশনের জন্য। তো ক্ষত আইডেন্টিফিকেশন প্রয়োজন, এটা কোনো সন্দেহ নাই। তবে ক্ষত এবং উদ্যোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু ক্লিপ্টোক্রেসির বিরুদ্ধে, মানে গত রেজিমে একদিকে অটোক্রেসি এবং মানে ডেমোক্রেসিকে সাপ্রেস করা, আরেকদিকে ক্লিপ্টোক্রেসি, যে একটা চৌর্যবৃত্তি সব জায়গায় ছড়িয়ে দেওয়া, সেটার বিরুদ্ধে কিন্তু পুরো দেশ জেগেছে। ভবিষ্যতে যাতে আর না হয়, এটাই আমরা সবাই চাচ্ছি। সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, এরকম একটা এভিডেন্স স্টাবলিশ করাটা ক্যান বি ভেরি হেল্পফুল সেই
ভবিষ্যৎকে গাইড করার জন্য, কিন্তু হ্যাজ টু বি এটা কিন্তু খুবই স্ট্রাকচার্ড এভিডেন্স থাকতে হবে এই জায়গাটা। তো উদ্যোগটা ভালো, 3 মাসের মধ্যে একদম সময়ের মধ্যেই দেখলাম যে রিপোর্টটা 3 মাস বলেছিল, 3 মাসের মধ্যেই রিপোর্টটা এসছে। তো আমি নিশ্চিত যে কমিটির যারা মেম্বার তারা অত্যন্ত পরিশ্রম করেছেন, এলে এত বড় একটা ম্যান্ডেট বা এত বড় স্কোপ এটা 90 দিনের মধ্যে রেডি করা ইজ নট ম্যাটার অফ জোক। তো সেদিক থেকে আমি সেই কমিটিকে অভিবাদন জানাই। এখন ডিটেলটা দেখতে হবে, বিশেষ করে যেসব জায়গায় নাম্বারস বলা হচ্ছে সেই নাম্বারসগুলো কিন্তু আমি আশা করি যে প্রপার একটা মেথোডোলজি বা এভিডেন্সের মাধ্যমেই সেটা এসছে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। এই যে চৌর্যবৃত্তির বিরুদ্ধে পুরো দেশ জেগে উঠেছে, এটাকে সাস্টেইন করা ভবিষ্যতের জন্য সেই জায়গায় যে এই যে ক্ষতগুলো এবং এই যে এভিডেন্স বা এই যে মেথোডোলজির মাধ্যমে আমরা এটা এনেছি, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এবং এটা এখনো বিশ্লেষণ করা বাকি আছে, আমরা করব আগামী, আমি নিশ্চিত আপনারাও করবেন আগামী কয়েকদিনে। উদ্যোগটা ভালো ছিল, কারণ এই ক্ষত এস্টাবলিশ করা এটা হয়েছে সবাই জানে, এখান থেকে হয়তো একটা ধারণা আরো পেয়েছে ক্লিয়ার, রাইট, যে কোন জায়গাগুলোতে হয়েছে। তবে এই জায়গাটাকে যদি মানে একেবারে মানে ম্যাক্সিমাইজ করতে হয় বেনিফিটটা, এটার ভ্যালুটা, আমি মনে করি যে খুব এটার ডেটা যেগুলো এসছে এগুলা সব অ্যানেক্সচার হিসেবে হোক বা পাবলিক ডোমেইনে এগুলো একটু রিলিজ করলে মানুষ এটা আরো মানে শক্তভাবে খুবই মানে মানে আমি বলবো যে ভবিষ্যতের জন্য ইট উইল বি আ ভেরি স্ট্রং এভিডেন্স আর কি। রাইট। সো থ্যাংক ইউ ডক্টর মাসরুর রিয়াজ। আমরা আলোচনা শেষ করব, আপনার যদি স্পেশাল আর কিছু না বলার থাকে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততা সত্ত্বেও টিভিএসে সময় দিতে পেরেছেন। সো দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর এবং এই যে শ্বেতপত্রের ফাইন্ডিংস। সো বিভিন্ন ইস্যু আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং ডক্টর মাসরুর রিয়াজের থেকে যে বিশ্লেষণ, তার যে এক্সপার্টাইজ, সেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।